আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেখার ধ্রুব আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রার পথে। আপনি যদি শুরু থেকে শেষ অবধি আমার এই পুরো কোর্সটি কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইংরেজি যাচ্ছে তাই অবস্থা একদম গোছানো অবস্থা হয়ে যাবে এবং আপনি অবশ্যই নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন। বাট কথা একটাই, শেষ অবধি মনোযোগী থাকতে হবে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সিম্পল ফাস্ট বা ফাস্ট ইনডেফিনাইট। সো সিম্পল ফাস্ট বা ফাস্ট ইনডেফিনাইট এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা এটা দ্বারা কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো সে সমস্ত কিছু মূলত আজকে ক্লাসে থাকছে এবং আমরা ফুল ডিটেলসই আলোচনা করব। সো আলোচনার পূর্বে আমার কিছু কথা শুনে নিবে, তারপর আমরা ফর্মাল যে ভাষাগুলো আছে সেগুলোর দিকে যাব। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট মাথায় রাখতে হবে, অতীতের জিনিস যদি আপনি অতীতে রেখে আসেন, মানে অতীতের জিনিস অতীতে রেখে আসেন, বর্তমানের সাথে কোনো কানেকশন নাই। সো বর্তমানের সাথে কোনো কানেকশন নাই। সো যদি বর্তমানের সাথে কোনো কানেকশন না থাকে, অতীতের সাথে জিনিস অতীতেই রেখে আসেন, তাহলে আপনি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারবেন। তাহলে কি বললাম, এমন অতীতের কোনো ঘটনা যেটার কোনো বর্তমানের সাথে কানেকশন নাই, এই সকল কাজগুলোকে আপনি অতীতে বলতে পারবেন। বুঝতে পারছি? আমি অনেক সময় দেখেন অতীতে একটা সার্টিফিকেট অর্জন করি, বাট বর্তমানে সেই ইন্টারভিউ বোর্ডে সেই সার্টিফিকেটটা দিচ্ছি। তাহলে অতীতে জিনিসটাকে অতীতে রেখে আসতে পারলাম না, এই সার্টিফিকেটটাকে নিয়ে বর্তমানে প্রভাবটা বিরাজ করাতে পারতেছি, সার্টিফিকেটের প্রভাব বর্তমান পর্যন্ত আছে। তো সেই সকল জিনিসগুলো কিন্তু আপনি পাস্ট ইনডিফিনিটে বলতে পারবেন না, সেটাকে বলতে হবে প্রেজেন্ট পারফেক্টে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্টের ক্লাসে। সো পাস্ট ইনডিফিনিটের জিনিসটা সেটা হচ্ছে এই বর্তমানের সাথে কোনো কানেকশন থাকবে না, সেটা অতীতের ব্যাপারই থাকবে, অতীতের কোনো গল্প হতে পারে, অতীতের কোনো হিস্ট্রি হতে পারে। আর যদি বেস্ট একটা অপশনের কথা বলি, যে আপনি যখন খাতায় লিখতেছেন বা আপনি যখন অ্যাপ্লাই করবেন, বেস্ট হবে যদি আপনি টাইমটা উল্লেখ করে দেন, অতীতের নির্দিষ্ট একটা টাইম আপনি উল্লেখ করে দেন, সেটা ইয়েস্টারডে, লাস্ট নাইট, এরকম যে কোনো কিছু হতে পারে, প্রিভিয়াস ইয়ার, বাট টাইমটা উল্লেখ করে দেবেন অতীতে। সো পাস্ট ইনডিফিনিটে আপনার এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে অতীতে কোন সময়ের ঘটনা সেটা যদি টাইম উল্লেখ করতে পারেন। যদি কোনো সময় না হয়, আপনি অনস আপন এ টাইম টাইপের জিনিসগুলো উল্লেখ করবেন, অনস আপন এ টাইম, বাট তবু টাইম উল্লেখ করার চেষ্টা করবেন। বুঝতে পারছি জিনিসগুলো? সো এইটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিটের কনসেপ্ট, যে কোন সময়টা মূলত আমি ইউজ করে থাকবো, বর্তমানের সাথে কোনো কানেকশন থাকবে না, এরকম অতীতগুলোকে আমরা পাস্ট ইনডিফিনিটে বলবো। আচ্ছা, তারপরে আমি আরও কিছু আলোচনা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন। সেটা হলো আপনার এই যে সিম্পল ফাস্ট পাস্ট ইনডিফিনাইট, এইখানে নর্মালি V2 ফর্ম ইউজ করা হয়। ভার্বের V2 ফর্মটাই মূলত আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয় নর্মাল ভার্বের। তার ভার্বের চেহারা তো চেঞ্জ হয় টেন্স অনুযায়ী। সো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে চেহারাটাই হয় হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। আর যখন আপনি এটাকে নেগেটিভ করবেন, মনে আছে আমি ক্লাসে অলরেডি বলে দিয়েছিলাম, প্রেজেন্টের ক্লাসে, প্রত্যেকটা ক্লাসেই প্রায় বলা হয়ে থাকে, নেগেটিভ মানে হচ্ছে আপনার অক্সিলারি ভার্বের সাথে নট। সো কিন্তু যখন আপনি পাস্ট সিম্পল করতেছেন, সেখানে কিন্তু নর্মালি অক্সিলারি ভার্ব থাকে না, শুধু ভার্বটারই 2 নাম্বার ফর্ম থাকে। সো অক্সিলারি ভার্ব বাইরে থেকে নিয়ে আসতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছিলাম, যার কেউ নাই তার অক্সিলারি ভার্ব হিসেবে কে থাকে? ডু ডিড ডাজ। এখন বলেন পাস্টে ডু ডিড ডাজের মধ্যে কোনটা হবে? ডিড হবে, কারণ এটাই একমাত্র পাস্ট ফর্মে আছে। সো পাস্টে ডিড হবে। তো দেখবেন পাস্টের সিম্পলের ক্ষেত্রে যখন আপনি নেগেটিভ করতে যাচ্ছেন, তখন এই যেহেতু ভার্ব টু আর কোনো ভার্ব নাই, সেহেতু নতুন করে ডিড আসে, তারপরে নট আসে। বুঝতে পারছি? ডিড নট আসে। ওকে, সো পাস্টের ক্ষেত্রে ডিড আসবে। কোশ্চেনের ক্ষেত্রে যখন পাস্ট সিম্পলে কোশ্চেন করবেন, তখন ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? এইটা মূলত আপনার নলেজ, আর কোনো নলেজ নাই। এরপরে আমরা এখন খালি সলভ করব যে আমাদের কি কি আছে, চলেন একবার দেখে নিই এবং সেই অনুযায়ী আমরা ফর্মাল ভাষাগুলো একটু বুঝে নিই। সো দেখেন, অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা কোনো কাজ করা হয়েছিল, বাট কাজটির ফলাফল এখন আর নাই। সো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করে থাকবো। ওকে, এগুলোই বলেছি, কথা শুনতে হবে তাহলে বুঝবেন। এবার সে অ্যাক্টিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার, এগুলো সব করিয়েছি, একই প্যাটার্ন, জাস্ট টু বি ভার্বটাকে আনতে হবে। সো অ্যাক্টিভ স্ট্রাকচার কি দেখেন, যেটা আমরা নর্মালি করি, যে ভার্বটা কয় নাম্বার ফর্ম দিতে হবে? জাস্ট V2 ফর্মটা দিতে হবে, আর কিচ্ছু না। যখন নেগেটিভ করবেন, এই দেখেন ডিড নট আসতেছে, ডিডেন্ট আসতেছে। এই V2তে যেহেতু আমার এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, আমার যার কেউ নাই তার কে আসে? ডু ডিড ডাজ আসে। এটা কিন্তু আমি বলছিলাম, যার কেউ নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাকে নেগেটিভ করার জন্য, হেল্প করার জন্য আসে ডু ডিড ডাজ। তো যেহেতু পাস্টে আছে, সেহেতু আবার ডিড আসছে। ওকে, সেহেতু আমি ডিডটাকে নিয়ে আসছি। এরপর কোশ্চেন করব। কোশ্চেনের নিয়মটা কি? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে দেওয়া। সো এই যে ডিডটাকে আমি সাবজেক্টের আগে দিয়েছি। নেগেটিভ ইন্টারোগেটিভ, এই তো নট যুক্ত করে নেগেটিভ ইন্টারোগেটিভ করে আনছে। এবার সে প্যাসিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে হালকা একটু উদাহরণ দিয়ে নিই, যদিও আমি একবার বলেছি, তো আরেকবার একটু ক্লিয়ার করে দিই। প্যাসিভ মানে হচ্ছে আপনার দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে আপনার টু বি ভার্ব থাকতে হবে, আরেকটা হচ্ছে আপনার ভার্বের 3 নাম্বার ফর্ম থাকতে হবে। সো প্যাসিভের ক্ষেত্রে মনে করেন আপনার যদি 2 নাম্বার ফর্মে কিন্তু ভার্ব থাকেই অ্যাক্টিভে,
যদি পাস্ট সিম্পল বলেন ওইটাকে কনভার্ট করবেন ভার্ব থ্রিতে। আর যদি কোনো টু বি ভার্ব না থাকে, কারণ প্রেজেন্ট পাস্ট সিম্পলের ক্ষেত্রে কোনো টু বি ভার্বই নর্মালি থাকে না, কোনো অক্সিলারি ভার্বই নর্মালি থাকে না সেন্টেন্সে, শুধু ভি টু থাকে। আর যখন কোনো কিছু থাকে না সহজটাকে নিয়ে আসতে বলছিলাম, ওয়াজ বা ওয়্যার সবচেয়ে সহজ, ওয়াজ বা ওয়্যার নিয়ে আসবেন। সো ওয়াজ হবে না ওয়্যার হবে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সো এই কনসেপ্টটাই মূলত এখানে আসবে, এইটুকু চেঞ্জ আনতে হবে। সো প্যাসিভ স্ট্রাকচারটা দেখেন, এই দেখেন প্যাসিভে হচ্ছে যে ভার্বটা থাকে সেই ভার্বটা কয় নাম্বার ফর্ম থাকে, 3 নাম্বার ফর্ম থাকে। আর টু বি ভার্ব হিসেবে দেখেন সবচেয়ে সহজটা আসে ওয়াজ বা ওয়্যার, কারণ এটার অ্যাক্টিভ ফর্মে কোনো ধরনেরই ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না, সেই তো টু বি ভার্ব হিসেবে এটা চলে আসে। ওকে, আচ্ছা এবার পাস্ট সিম্পল চেনার উপায় কি বাংলায়? বাংলায় মূলত এরকম থাকে যে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, খেত, খেতে, খেতাম, খেতেন, এরকম একটা কনসেপ্ট থাকে। সো অতীতকালের অভ্যাস, সেই অভ্যাসটা আমার আসবে পরের স্লাইডে, তার আগে একটু এক্সপ্লেন করে দিই যেহেতু এখানে আসছে। অতীতের অভ্যাসটাকে যদি আপনি কখনো প্রকাশ করতে চান, আপনি ইউজ টু ইউজ করবেন। কি ইউজ করবেন? ইউজ টু। আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে উড। ইউজ টু বা উড, এই দুইটা যে কোনো একটা আপনি ইউজ করবেন যদি অতীতের অভ্যাস ব্যবহার মানে বোঝাতে চান। তাহলে আপনি বলতেই পারেন, আপনি যদি আগে ভাত মাছ খেতেন, এখন হয়তো মাছ খান না, অতীতে আপনার মাছ খাওয়ার একটা অভ্যাস ছিল, তাহলে আই ইউজ টু ইট ফিশ। এই ক্ষেত্রে কিন্তু পাস্ট ফর্মে আর ভার্ব হবে না, কেন জানেন? এই যে ইউজ টু আপনি ব্যবহার করলেন না, এটা মডালের কাজ করবে। ইউজ টু ব্যবহার করছেন, এটা মডালে কাজ করতেছে। আর মডালের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হয় বলেন তো? 1 নাম্বার ফর্ম হয়। সো আই ইউজ টু ইট, এই ইউজ টু দেখে বুঝবে এটা পাস্টে আছে, ইউজড পাস্ট ফর্মে আছে। সো আই ইউজ টু ইট ফিশ, আই ইউজ টু ইট ফিশ, এটা কোন টেন্সে? তাহলে পাস্টের অভ্যাস বোঝাচ্ছে। আই ইউজ টু ইট ফিশ মানে আপনি আগে মাছ খাওয়ার অভ্যাস ছিল, সো এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এই ইউজ টু পরিবর্তে আমি আর কি দিতে পারতাম? এটা দিতে পারতাম, আই ইউজ টু না বলে আই উড ইট ফিশ, এগুলো আমি বলতে পারতাম। সো আই ইউজ টু ইট ফিশ এভরি ডে, আই ইউজ টু ইট ফিশ ইন দ্য মর্নিং, এটা অতীতের অভ্যাস, এইটুকুই। এটা সামনে আবার আসবে, তখন আমি আর এক্সপ্লেন করবো না, তাই এখন এক্সপ্লেন করে দিলাম। সো দেখেন এই যে এক্সাম্পল, এই দেখেন ভার্বের 2 নাম্বার ফর্ম ডিড নট এসেছে, তারপর ডিডটাকে আগে নিয়ে আসছেন, এই জিনিসগুলো এখানে মূলত বলা আছে। ওকে, এবার দেখেন এগুলো মূলত আমরা বলেছিলাম টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব রূপে কাজ করে তখন কি করে, সেখানে মূলত আমরা আলোচনা করেছি। সো দেখেন ওয়াজ বা ওয়্যার দিয়ে অবজেক্ট সরাসরি চলে আসে, তো ওয়াজ বা ওয়্যারই সেখানে পাস্ট ইন্ডিকেটর হয়ে থাকে। যেমন দেখেন I was a teacher, he was poor, we were here, সো এটাকে পাস্ট করে দিতে হবে, অক্সিলারি ভার্বকে পাস্ট করে দিলেই মনে হবে সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে। এবার দেখেন এমন কোনো কাজে এক্সাম্পল, যা যা এক্সপ্লেনেশন বলেছি ডেফিনেশনে দিয়েছি সেগুলোর এখন এক্সাম্পলটা আমরা দেখছি। সো রূপা ওয়াটার দ্য ট্রিজ, তার মানে অতীতে করেছিল। দ্য লেডি বট সাম বুকস, এটা অতীতে করেছিল। সো বেস্ট কি বলছিলাম, যদি আপনি টাইম উল্লেখ করে দেন, রূপা ওয়াটার দ্য ট্রিজ ইয়েস্টারডে, দ্য লেডি বট সাম বুকস লাস্ট নাইট, এরকম বললে বেটার হয়। ওকে, আচ্ছা নিয়মিত অভ্যাস বোঝাতে এইটাই বলছি, ইউজ টু বা উড ইউজ করতে হবে, সেখানে ইউজ টু বা উড ইউজ হবে যদি আপনার রেগুলার অভ্যাস সেখানে বোঝাতে চান। সো দেখেন রূপা ইউজ টু ওয়াটার দ্য ট্রিজ, এর মানে হচ্ছে সে এটা করতো, গাছে পানি দিত। ঠিক আছে, ইউজ টু দিয়ে বলছে, তার মানে এই জিনিসগুলো করতো। ওকে ওকে, তারপরে দেখেন yesterday, last night, ago, since, before, long since, এই টাইপের ওয়ার্ডগুলো যদি অতীত সূচক ওয়ার্ড এগুলো নর্মালি যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট। ওই যে বললাম যে বেস্ট হয় যদি আপনি এই টাইমগুলো একটু উল্লেখ করে দেন, এই টাইমগুলো যদি উল্লেখ থাকে তাহলে একদম বেস্ট একটা অ্যান্সার চলে আসে এবং পাস্ট ইনডিফিনিট আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো পাস্ট ইনডিফিনিট যখন আপনি লিখছেন বা পাবেন দেখবেন যে এরকম টাইমগুলো উল্লেখ থাকে, আর এই টাইমগুলো দেখলেই বুঝবেন যে পাস্ট ইনডিফিনিট আছে। সো তখন আপনি বুঝতে পারবেন। সো এক্সাম্পল দেখেন, এই তো ফাদার ওয়েন্ট টু হোম ইয়েস্টারডে, সো ফাদার ওয়েন্ট হোম, এই যে ইয়েস্টারডের জন্য আমি ওয়েন্ট দিছি। আর পাস্ট সিম্পল মানে কি, ভার্বের 2 নাম্বার ফর্ম। তারপর রেহান হ্যাড এ টেরিবল ড্রিম লাস্ট নাইট, সো লাস্ট নাইট বলছে তাহলে হ্যাড বলতে হবে, পাস্ট করে দিতে হবে। সো এই ছিল মূলত আমাদের পাস্ট সিম্পল নিয়ে আলোচনা, পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা। যদি সামারি করে দিই সেটা হচ্ছে মাথায় রাখবেন অতীতের জিনিস অতীতে রেখে আসছেন, বর্তমানের সাথে কোনো কানেকশন নাই, গল্প বলার জন্য বলছেন। আর অতীতের অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু বা উডটাকে ব্যবহার করবেন। এইটুকু মেইন কনসেপ্ট যদি রাখতে পারেন তাহলে অতীত নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আর অবশ্যই ভার্বের 2 নাম্বার ফর্মগুলো জানতে হবে, যে কোনো ভার্ব শিখলে অবশ্যই ভার্বগুলোর বিভিন্ন ফর্ম, ভার্বের 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম যেটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো আপনার জানা থাকতে হবে।
ওকে ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।